এবার শুরু করা যাক যুদ্ধ যুদ্ধ খেলা। গত 12 মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খুন হয়েছে 11 জন, আর গত এক দশকে তার সংখ্যা দাঁড়িয়েছে 176 জনে। এক বছরে আহত 128 জন, আর গত 15 বছরে সে আহতের যোগফল প্রায় 2000 ছাড়িয়েছে। এরা কিন্তু কেউ আততায়ের গুলিতে খুন হননি, খুন হয়েছেন প্রকাশ্য দিবালোকে, যুদ্ধক্ষেত্রে, ট্যাঁটা, বল্লম কিংবা খঞ্জনের আঘাতে। প্রশ্ন জাগছে, কি সেই ট্যাঁটা আর খঞ্জন, আর কিসেরই বা যুদ্ধ? খোঁজ পুরো 22 মিনিটে আপনাদের মনে জন্ম নেয়া প্রত্যেকটি প্রশ্নের ঠিকঠাক জবাব দিয়ে দেবে। তবে যে জনপদের যুদ্ধ আর যোদ্ধাদের বয়ান দেব, আগে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে ফেলা উচিত। ব্রাহ্মণবাড়িয়া নামকরণের দুটি প্রচলিত জনশ্রুতি আছে। বাংলাদেশের সেন বংশের শাসনামলে এদেশে কোনো ব্রাহ্মণ পরিবার না থাকায় হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণে বেশ অসুবিধা হতো। এই অসুবিধা দূর করতে রাজা বল্লাল সেন কানুকুজ্জ থেকে বেশ কয়েকটি অভিজাত ব্রাহ্মণ পরিবার এদেশে এনেছিলেন। আবার অনেকে বলেন এদেশে ব্রিটিশ রাজত্ব পূর্বকালে সরাইলের প্রতাপশালী দেওয়ানরা অন্য স্থান থেকে কয়েক ঘর অভিজাত ব্রাহ্মণ পরিবার হিন্দুদের পূজা পার্বণের সুবিধার জন্য এই এলাকায় এনেছিলেন। পরবর্তীকালে তারা স্থায়ীভাবে এখানে বসবাস শুরু করেন। সেই ব্রাহ্মণের আস্তানা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি। তবে নামকরণের ব্যাপারে সবচাইতে প্রচলিত জনশ্রুতি হল মুঘল শাসনামলে এই অঞ্চলে ইসলাম প্রচারে আসেন হযরত আলী মাহমুদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহরের ব্রাহ্মণরা এই দরবেশের অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে তার কাছে ক্ষমা চান। পরে তারা নবীনগর থানার বিদ্যাকুট গ্রামে চলে যান। বিদ্যাকুট যাবার আগে ব্রাহ্মণদের অনুরোধে সেই সুফি দরবেশ এই জনপদের নাম দেন ব্রাহ্মণ বেরিয়ে যাওয়া। সেই নাম কালক্রমে ব্রাহ্মণ বেরিয়ায় রূপ নেয়। সেখান থেকে একসময় একারের জায়গা দখল করে আকার, অর্থাৎ ব্রাহ্মণ বেরিয়া হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। ইতিহাসের সোনালী পাতা থেকে এবার বর্তমানে, যেখানে আমরা ট্যাঁটা, খঞ্জ আর ফলার সাথে পরিচিত হব। ট্যাঁটার আবার কয়েকটা ধরন রয়েছে। একটা লম্বা চিকন বাঁশের মাথায় ধারালো একটা ফলা, তার স্থানীয় নাম ট্যাঁটা বা ফলা। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা চিকন বাঁশের মাথায় লোহা লাগানো নিরীহ এই অস্ত্রটি সবচেয়ে ভয়ানক। আর খঞ্জা অনেকটা ট্যাঁটার মতোই, কিন্তু মাথায় 3 থেকে 5টি ধারালো এবং বাঁকানো বর্ষি কাঁথা। এগুলো তৈরি হয়েছিল মাছ ধরার কাজে ব্যবহারের জন্য। কিন্তু এই অঞ্চলের মানুষ সেটা দিয়ে শীতল রক্তের মাছ মারে না, মারে উষ্ণ রক্তের মানুষ, তাও আবার দল বেঁধে, যেভাবে নেকড়ে শিকার করে সেভাবে। আমরা লোকমুখে শুনেছিলাম সরাইল সহ ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 9টি ইউনিয়নে জনপ্রতি নাকি একটি করে ট্যাঁটা কিংবা খঞ্জ আছে। এমনকি মানুষ নাকি ঈদের নতুন জামা জুতা কেনার বদলে এসব অস্ত্র কেনেন, আর দোকানগুলোতে নাকি সেগুলো নিত্য পণ্যের মতোই ঝুলিয়ে রাখা হয়। শোনা কথার সত্যতা যাচাইয়ে আমরা সাধারণ ক্রেতা বনে গেলাম। শুরু হলো এ দোকান ও দোকান ঢুমারা। কয়েক জায়গায় ঘুরে ঠিক জায়গাতে এসে পড়লাম শেষমেশ এক কামারশালায়। তার বাতলে দেওয়া পথেই টোটা বানানোর প্রাথমিক সরঞ্জাম, ফলা আর বাঁশ কেনা হলো। কামারের দোকানে গিয়ে সেই কাঁচা লোহাকে আগুনে ঝলসে করা হলো পাকা। এরই মধ্যে দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। কিন্তু আমাদের কেবল ফলা অর্থাৎ ট্যাঁটা বানানোর একটি অংশের কাজ শেষ হয়েছে। বন্দুক ছাড়া গুলি কিংবা গুলি ছাড়া বন্দুক যেমন অচল, ঠিক তেমনি চকচকে ধারালো ফলাটা যতক্ষণ পর্যন্ত সেই বাঁশের সাথে যুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত এটি নিরীহ একটি লোহাখণ্ড মাত্র। এটা আবার যে কেউ করতে পারেন না। অভিজ্ঞতা, পেশাদারিত্বের মিশেল লাগে, লাগে ধৈর্য এবং যত্ন। যুদ্ধাস্ত্র বানানো শেষ,
অর্থাৎ যুদ্ধের স্কুলে সবেমাত্র শিশু শ্রেণীতে ভর্তি হয়েছি আমরা, কিন্তু একটা দুটো ট্যাঁটা আর খঞ্জ দিয়ে কি আর যুদ্ধ হয়? চাই অস্ত্র ভান্ডার। এদেরকে মামুলি ভাববেন না, অস্ত্র ভান্ডারও আছে, এবার সেটা দেখার পালা। আমাদের মনে প্রশ্ন জেগেছিল, যুদ্ধের সময় ব্যবহৃত এসব অস্ত্র তারা কোথায় সংরক্ষণ করে? সেই প্রশ্নের উত্তর মেলাতেই চোখকে বাড়তি দায়িত্ব দিয়ে রেখেছিলাম আশেপাশে চুলচেরা নজর রাখতে, কিন্তু প্রাথমিকভাবে তাতেও কাজ হয়নি। তাই অস্ত্র ভান্ডার দেখা আর আপনাদের দেখানোর লোভ সামলাতে না পেরে যোগাযোগ করি বিবাদমান একটি গ্রুপের সাথে। পরিচয় গোপন রাখার শর্তে তারা রাজি হয় আমাদের তা দেখাতে। একটু জঙ্গলের পথ, লোকচক্ষুর আড়ালে, পরিত্যক্ত পোড়া বাড়ির মতন, যেখানে জং ধরা তালাটা খুলতেই চোখে পড়ল অসংখ্য ট্যাঁটা আর খঞ্জ। দেখতে নিরীহ কিন্তু প্রাণঘাতী। এদের প্রতিটি বাড়িতেই এমন অস্ত্রের মজুদ আছে, মানে এক একটি বাড়ি এক একটা দেশি অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট। অস্ত্র বানানো শেষ, আবার অস্ত্রাগারে তার মজুদও বেশ। এবার অপেক্ষা যুদ্ধ শুরু হবার। আপনারাও যুদ্ধ দেখার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিন। বিরতির বাধা টপকে এসে আপনাদেরকে নিয়ে যাব কুরুক্ষেত্রে। গত এক যুগে ব্রাহ্মণবাড়িয়ায় নাকি 400টির মতো যুদ্ধ হয়েছে। স্থানীয় ভাষায় যাকে বলা হয় দরবার। সেই দরবারে অংশ নেয় সব বয়সী মানুষ, কারণ দরবারে অংশ না নেয়া নাকি কাপুরুষতার লক্ষণ। চলুন তাহলে তাদের সেই সুপুরুষতার একটা নমুনা দেখে আসি। সভ্যতার এই চরম উৎকর্ষতার যুগে এসেও এরা এখনো কতটা আদিম। সরকি, বর্ষা, দা, বল্লম নিয়ে একে অন্যকে খুন করতে উদ্যত। মনুষ্যত্বের কোনো বালাই নেই। সেই টিপু সুলতান কিংবা আকবরের যুগের মতো মুখোমুখি মল্লযুদ্ধে। যুদ্ধ চলার ফাঁকে একটা প্রশ্নের উত্তর জানা খুব জরুরি হয়ে পড়েছে। কেন তারা যুগের পর যুগ ধরে এরকম মরণপণ যুদ্ধ করে চলেছে? কিসের স্বার্থে? কারা রাজা হয়ে প্রতিনিয়ত দাবার চালে এইসব শূন্য জন্ম দিয়ে চলেছে? গত 12 বছরের কার্যা কিংবা আমাদের ভাষায় যুদ্ধগুলোকে খতিয়ে দেখলে 3টি মূল কারণ উঠে আসে। 1, বংশগত শত্রুতা ও জমিজমা ভাগ বাটোয়ারা সংক্রান্ত জটিলতা। 2, দলীয় কোন্দল। 3, ইগো প্রবলেম, মানে মানসিক দ্বন্দ্ব। গোষ্ঠীগত যে একটা আপনার বিরোধ, ঠিক আছে, এটা কোনো গোষ্ঠী ছাড় দিতে পারে। দুইটা গোষ্ঠীর দ্বন্দ্ব হলো, এক গোষ্ঠীর একটা ছেলে মার খেলো, ওই গোষ্ঠীর লোকটাকে আবার এই বিভিন্ন স্তরের লোকজনকে শেল্টার দেয়। তার মানে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এইসব প্রাণঘাতী যুদ্ধ। প্রথমে কথা কাটাকাটি, টুকটাক হাতাহাতি, এরপর সোজা সেটা চলে যায় যুদ্ধের ময়দানে। এরপর আহত নিহত দিয়ে হাসপাতাল ভর্তি, হিমশিম খান ডাক্তার মশাইরা। এই গ্রাম ও গ্রাম যে মারামারি হয়, এট এ টাইম দেখা গেল 30 জন 40 জন রোগী একসাথে চলে আসতেছে। এগুলা আমরা যেমন চিকিৎসা করতে গিয়ে আমরা হিমশিম খাই। পাশাপাশি প্রথম যখন আসে তখন দেখা যায় যে দুই গ্রুপেরই নেতৃবৃন্দ থাকেন, তারা প্রাথমিকভাবে চিকিৎসার ব্যয় বহন করেন এবং সবকিছু সাপ্লাই করেন, কিন্তু একদিন দুদিন চলে গেলে দেখা গেল কি আর কেউ কারো খোঁজ নেয় না। একটা বড় সড়ক খটকা কিন্তু আছে। প্রকাশ্য দিবালোকে যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে, বাড়িগুলো রূপান্তরিত হচ্ছে দেশি অস্ত্রের মিনি ক্যান্টনমেন্টে। কিন্তু এত কিছুর মধ্যেও আমাদের নীল উর্দি পরা পুলিশ মহাশয়রা কি করছেন? তারা কোন উলু বনে মুক্ত করছেন, নাকি ডিরেক্টরের কথা অনুযায়ী সিনেমার শেষ দৃশ্যের আগে তাদের ফ্রেমে আসা নিষিদ্ধ? তো আমি আসার পরও বেশ 2-4টা ঘটনা ঘটছিল, তো এটাকে আমরা শক্ত হাতে দমন করেছি। কিন্তু পুলিশ মহাশয়ের কথাই আশ্বস্ত হলে তো খোঁজ নিয়ে পথে বসতে হবে, তাই খোঁজ জারি রাখলাম। সেখানে একটা মজার তথ্য উঠে এলো। পুলিশ মহাশয়রা অস্ত্র বলতে শুধু আগ্নেয়াস্ত্র বোঝেন, তাই ট্যাঁটা, খঞ্জ, রামদা, বল্লমের মতো খাঁটি দেশীয় অআগ্নেয় অস্ত্রগুলো বেশ নিরাপদেই রয়েছে। কিন্তু নথিপত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার গত 10 বছরে যত খুন হয়েছে তার বেশিরভাগই ব্যবহৃত হয়েছে এসব দেশীয় অস্ত্র, যার তরতাজা উদাহরণ দিনকতক আগে ইকবাল আজাদের মৃত্যু। জনপ্রিয়তার মোটামুটি তুঙ্গে থাকা এই ব্যক্তিকেও বুকে বর্ষা গেঁথে মাছ মারার মতো করে মারা হয়েছে, যার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী।
আমরা যেদিন সদর হাসপাতালে গেলাম সেদিনও 4 জন আহত অবস্থায় পড়ে আছে হাসপাতালের মেঝেতে। কেউ চোখে, কেউ পায়ের ফলার আঘাতের যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে। যদি মারামারি বন্ধই হয়ে থাকে তাহলে এরা এখানে কেন? শুধু ব্যাট আর বলে খেলা হয় না, প্রয়োজন হয় প্লেয়ারের। ঠিক তেমনি অস্ত্র আর ময়দান প্রস্তুত থাকলেই যুদ্ধ হয় না, প্রয়োজন হয় যোদ্ধার। এবার ব্রাহ্মণবাড়িয়ার মাঠে প্রান্তরের মল্ল যুদ্ধের যোদ্ধাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তবে একটুখানি বিরহ সইতে হবে। যুগের পর যুগ যুদ্ধ করে যোদ্ধারা ভীষণ ক্লান্ত। তাদের আপাতত বিশ্রামের সুযোগ দিয়ে মৃতদের গ্রাম নামে পরিচিত এমন দুটি গ্রাম থেকে চলুন ঢু মেরে আসা যাক। সরাইল শহর থেকে 10 কিলোমিটার উত্তরে বানেশ্বর ইউনিয়নের একটি গ্রাম টিঘর। বেশ মিষ্টি নাম, নামের মতোই সুন্দর তার পরিবেশ। মেঠো পথ, ছায়া সুনিবিড়, শান্তির নীড় টাইপের ছিমছাম গোছানো। চলতি পথে কথা হলো যুদ্ধাহত একজন টাটা যোদ্ধার সাথে। চাইনিজ কুড়াল দিয়ে এমনি খুব মারছে, পরে আমি হাতে না ধরতে পারি, এমনি সাইডে গেছে, তখন আমার এই চোখটা চলে যায়। এই লোকটির চেহারাটা একটু মনে রাখুন, গল্পের প্রয়োজনে আবার তার সঙ্গে দেখা হবে। কিন্তু টিঘর গ্রামের এই শান্তির মধ্যেই দুঃখের নদী বয়ে চলেছে নিরবধি। এই গ্রামের প্রতিটি ঘরেই কেউ না কেউ যুদ্ধে মারা গেছে। বোন ভাই হারা হয়েছে, মা হয়েছে সন্তান হারা, আর স্ত্রী হারিয়েছে তার প্রিয়তম স্বামীকে। যজ্ঞ হয়েছে পরে আসলাম আমি, কালাই সেরে কেন মুড়ামুড়ি করে ডাহাই সেরা সরাইল নিচে লাগছে না, বান বেড়ে নিচ্ছে 3 দিন লেখে ডাহা নিচ্ছে, ডাহা নিয়ে মারা গেছে। কিন্তু যুদ্ধের বিষয় খুবই ঠুনকো, সেই জমি জমা সংক্রান্ত ঘটনার জের। আমরা 3 ভাই দুঃখ পাইছি, আমার ছেলে দুঃখ পাইছে, এই ভাই আমার ভাই আইবালা ও আর সঞ্জয়ের মেজে মারছে বাচ্চা দিয়ে। এই বাচ্চাটির বাবাও গেল বছর যুদ্ধে মারা গেছেন। এই বিশাল পৃথিবীতে তাকে বাবা হারা সন্তান হয়ে কাটাতে হবে বাকিটা জীবন। কিন্তু বাবা মরার মাত্র মাস 6 মাথায় নাকি আসামিরা ছাড়া পেয়েছে, সব মিটমাটো হয়ে গেছে। আব্বা তো সকালে গেছে ব্যবসা, পরে আমি তো আবার হাসপাতালে গিয়ে দূরে দেখলাম কি আব্বারে বাড়ি মারছে। তারপর আব্বা অবস্থা করে ঢাকা পর্যন্ত নিলাম, কিন্তু বাঁধতে পারলাম না। টিঘর থেকে এবার আঁকিতারা গ্রাম। নামও যেমন আগের চাইতে সুন্দর, গ্রামটির রূপও তেমনি। কিন্তু রূপে কলঙ্ক হয়ে লেগে আছে হাজারো মানুষের কান্না। কারণ টিঘরের মতো এই গ্রামেরও অসংখ্য মানুষ যুদ্ধে মারা গেছে, যার কারণ সেই একই। আম লইয়া পুলাপুরি কাজ্যা লাগছে, পুলাপুরি কাজ্যার মাঝে গেছি। পরদিন হঠাৎ খবর আসে গত রাতে ডাকাতের আক্রমণে কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দেখুন তো লোকটাকে চিনতে পারেন কিনা? যে সুস্থ লোকটি গতকাল আমাদের সাথে কথা বলেছিল, তিনি আজ ডাকাতের আক্রমণে হাসপাতালে। এছাড়া টিঘর গ্রামের কয়েকটি বাড়িতেও নাকি ডাকাতের মারধরে আহত হয়েছে বেশ কজন। সেই কজনের মধ্যে বেশিরভাগ লোকই আমাদের সাথে সর্বনাশা যুদ্ধ নিয়ে কথা বলেছিল। তাহলে কি আমাদের সাথে কথা বলাই লোকগুলোর অপরাধ ছিল, নাকি অন্য কিছু? 12 মাসে 11 খুন, আহত প্রায় শতাধিক। 20 বছরে খুন 200, আহত 2500-এরও বেশি। কিন্তু কোনো মামলায় 6 মাসের বেশি ধোপে টেকেনি। হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব আসামিরাই খালাস, যার কারণে যুদ্ধ থেমে যাওয়ার পরিবর্তে ফুলে ফেপে দ্বিগুণ হয়েছে। তাহলে এটা কি মগের মুল্লুক? টিঘর গ্রামের সেই বাবাহারা সন্তানের কথা মনে আছে, যে বলেছিল গেল বছর তার বাবা মারা গেছে, কিন্তু সব আসামি খালাস, মিটমাট হয়ে গেছে। দাদা তো ও দাদা জায়গা দিত না, আমার বাপের সম্পদ জায়গা দিত না। এই ছোট্ট 4 অক্ষরের মিটমাট শব্দটির মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। যুদ্ধ হয়, মানুষ মরে, মামলা হয়, কিন্তু কেন আসামিদের সাজা হয় না? কারণটা হলো এই লোকটা মারা যায়, লোকের যদি কোনো ছেলে মেয়ে থাকে, পুকুরে 2 লাখ বা 3 লাখ টাকা বা ওই মেয়েটারা কিছু সাহায্য করতে পারে, এই সিস্টেম করে দিয়ে দেয়। খুনের মামলা যদি এলাকার লোকজন আপোষ করে, এর চেয়ে জঘন্য অপরাধ হতে পারে না। আর এই আপোষের পিছনে নেতৃস্থানীয় নেতৃবর্গ সহ অনেকেই জড়িত। আরেকটি বিষয় আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই। পুলিশ মহাশয় একটা কথা বলেছিলেন, গত 8 মাস ধরে কোনো বড় মারামারি হয়নি ব্রাহ্মণবাড়িয়ায়। তার কথা কিছুটা ঠিক। তার কারণ হলো পুলিশ বাদী হয়ে দুপক্ষের নামেই অসংখ্য মামলা ঠুকে দিয়েছে।
এটাতে যুদ্ধ কিছুটা কমলেও কপাল খুলে গেছে পুলিশের। কিভাবে, সেই অঙ্কটা নিজেরাই মিলিয়ে নিন। আমি আসার পরে যখন যে না পুলিশ ইনভলভ হয়েছে তোমাদের মারামারি থামাতে গিয়া গোলাগুলি করতে হয়েছে, পুলিশের ঢিল মারছে, অ্যাসল্ট হয়েছে পুলিশ, তখন আমি যখন বাদী হইয়া মামলা দেওয়া শুরু করছি, এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। সরকারের আর তো এটা করা যাবে না, এখন তো পুলিশ বাদী মামলা তো আর এটা আপোষ করা যাবে না, এটা তো উড্র হবে না। আমরা ধরতেছি, চালানো দিচ্ছি, যার ফলে এই বিষয়টা যখন এলাকায় ব্যাপকতা প্রকাশ পেয়েছে তখন তাদের এই গোষ্ঠীগত দাঙ্গাটা কমে গেছে। এটা হলো যে একটা ভেগ প্রশ্ন, এটা ব্রিটিশ আমলে পুলিশের বিরুদ্ধে ছিল, পাকিস্তান আমলে ছিল, বর্তমান আমলে আছে, ভবিষ্যতে থাকবে, এটা কোনোদিন যাবে না। মনে আছে প্রথমে সেই কামার যিনি অনায়াসেই আমাদের ট্যাঁটা আর খঞ্জ বানিয়ে দিয়েছিলেন আর রসিয়ে রসিয়ে গল্প করেছিলেন, সেই তার কাছেই আমরা যখন আমাদের ক্যামেরা নামক সত্যের অস্ত্র নিয়ে হাজির হলাম তখন তার অবস্থাটা কি হয়েছিল একটু দেখুন। 18 ইঞ্চি উপরে কোনো নিষেধ, আমরা এটা হাত উপরে নিষেধ, সরকারি আইনে কি তা আমরা দিব গেলে আমরা দিতে গেলে আমরা একবার কইলে চেয়ারম্যানের কাগজ আনো, মেম্বারের কাগজ আনো, 3 ওয়ার্ডের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারা কাগজ আনলে লিখিত তারা উল্লেখ থাকতে হবে, ইউনিভার্সিটির সিগনেচার থাকতে হবে, চেয়ারম্যানের সিগ থাকতে হবে। চেয়ারম্যানের দুঃখ বলে দো তারা বানায় আমি কাগজ দিতেছি, তৈলেও আমি বানাই দিব। এবার আমরাও একটু চমকে গিয়েছিলাম যখন ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দেখলাম মানুষের ট্যাঁটা কেনায় হিড়িক লেগে গেছে আর নানা আকৃতির বাঁশ অস্ত্র হবার অপেক্ষায় খদ্দরের আশায় বসে আছে। মনের আঁকা বাঁকা আলপথ মারিয়ে এবার দাবার বোর্ডে শেষ চাল, অর্থাৎ যে যোদ্ধাদের সঙ্গে আলাপ করাবো বলে আপনাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি, এবার তাদের সঙ্গে আলাপের পালা। তবে অপেক্ষার মাসুল হিসেবে তাদের সঙ্গে আলাপ পরিচয়ের সঙ্গে সঙ্গে তাদের যুদ্ধ কৌশলটাও আমরা একটু দেখিয়ে দেব। যোদ্ধা তো আর ট্যাঁটার ফলার মতো বাজারে কিনতে পাওয়া যায় না, তাই তাদের খুঁজে বের করতে বেশ মুশকিলই পড়েছিল খোঁজ। অনেক চেষ্টা তদবির করে দেখা মিলল তাদের, কিন্তু মুশকিল হলো তারা তো ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। শেষমেশ তাদের রাজি করানো গেল, দেখা মিলল ট্যাঁটা যোদ্ধার বেশে। সবাই এমনি অনেক বদনাম, ঠিক আছে, তো মূলত আসলে আমরা ঝগড়া হয় সবাই টাকার গরম, আর বিশেষ করে একজন একটা কথা বললে কেউ এটা সহ্য করে নেয় না। তারা কিন্তু ব্যক্তিগত কার্যার পাশাপাশি সম্প্রদান কারকে, অর্থাৎ নিঃস্বার্থভাবে অন্যের যুদ্ধেও সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করে। এদের কেউ কেউ এরই মধ্যে যুদ্ধে সেঞ্চুরিও করে ফেলেছেন। প্রায় এই যে কদিন আগে ঝগড়া হয়েছিল, প্রায় আমি ঈদের পিছনের মধ্যে প্রায় এই যে নিজে আউশ করে গিয়ে ঝগড়া করছি, ঠিক আছে, আছে না প্র্যাকটিস, এগুলো আমরা কিছু করি না। একটা ঝগড়া হয়েছে, আমার ফ্যামিলিতে একটা ঝগড়া হয়েছে, আমি এটা করছি। যেমন আমার বড় ভাই আছে, ওরা একটা ঝগড়া করছে, তাই আমরা গিয়ে ঝগড়া করছি, ঠিক আছে, আমার বড় ভাইদের বাঁচানোর জন্য আমরা গিয়ে ঝগড়া করছি। আমাদের অনুরোধে তারা তাদের যুদ্ধ কৌশলটাও দেখিয়ে দিলেন। আমরা একটু ধাও দিলাম, ধাও দেওয়ার পরে ওরা একটু সরে গেল, সরে গিয়ে পিছন দিয়ে দূর দিল, দূর দেওয়ার পরে মূলত আমরা যাই। কিন্তু এই অভিশপ্ত যুদ্ধ খেলা থেকে তারাও মুক্তি চায়, কিন্তু মুক্তির পথটা যেন উপর থেকে আটকানো। পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতি 2 মিনিটে একজন মানুষ মারা যাচ্ছেন যুদ্ধের ভয়াবহতায়, আর আধুনিক কিংবা মানধাত্তা আগ্নেয়াস্ত্রের আঘাতে প্রতি 4 মিনিটে মৃত্যুবরণ করছেন একজন মানুষ। অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী খোঁজের এই পুরো 22 মিনিটে পৃথিবী থেকে চলে গেছে 17টি তাজা প্রাণ, চলে গেছেন চির বসন্তের না ফেরার দেশে। কিন্তু যারা যুদ্ধ করছেন, করাচ্ছেন, অথবা যুদ্ধ থামানো যাদের দায়িত্ব, তারা কি বসে বসে শুধু বুড়ো আঙ্গুলি চুষবেন? তাদের বিবেক বিকলাঙ্গতা কোনোদিনই কি সুস্থ হবে না? তাদের বিবেকের কাছে এই প্রশ্নগুলো রেখে বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি।